অমল ঘোষ ভূত প্রেতের ব্যাপারে কোনোদিনই বিশ্বাসী ছিল না। এ নিয়ে গ্রামের লোকজনের সঙ্গে তার তর্কও নতুন কিছু নয়, বরং অমল ঘোষের স্বভাবটাই এমন। কোনো একটা কথা নিজের যুক্তিতে ঠিক বলে মনে হলে পৃথিবীর আর সবাই ভুল হলেও সে নিজের কথাটা ছাড়বে না। হরিপদ দাস অবশ্য অমলের এই স্বভাবটা সবচেয়ে ভালো জানত। হাটে বাজারে ঘুরে বেড়ানো মানুষ হরিপদ দাস। কত জায়গার কত মানুষ দেখেছে, কত অদ্ভুত ঘটনা শুনেছে তার ঠিক নেই। তাই সেদিন কেষ্টর চায়ের দোকানে বসে যখন সে পুরনো এক বাড়ির গল্প করছিল, তখন দোকানের প্রায় সবাই চুপ করে শুনছিল। শুধু অমল শুনছিল না। সে ভাঁড়ের চায়ে চুমুক দিতে দিতে হঠাৎ হেসে উঠল। তোমরা এসব কি করে বিশ্বাস করো বলো তো? রাত হলেই একটা ছায়া দেখলে ভূত হয়ে গেল। সব কিছুর ব্যাখ্যা থাকে না। থাকে, শুধু খুঁজে দেখতে হয়। হরিপদ আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল, তাহলে নিজের বাড়ির দক্ষিণের জানলাটা এত বছর ধরে বন্ধ করে রেখেছিস কেন? অমল একটু থেমে গেল। তার বাড়ির দক্ষিণের জানলাটা সত্যি বহু বছর বন্ধ, কারণ জানলার ওপাশে একটা পুরনো পানা পুকুরের দোবা। বর্ষায় জল জমে, গরমকালে কাদা আর পচা শ্যাওলার গন্ধ। ছোটবেলা থেকেই জানলাটা বন্ধ। অমল, ওটা তো জায়গাটাই খারাপ বলে বন্ধ। হরিপদ, আজ রাতে খুলে দেখিস। কি হবে? নিজেই দেখবি কি হয়। একটু থেমে আবার বলল, শুধু যদি কেউ জানলার পেছন থেকে ডাকে, তাহলে সাড়া দিস না। অমল হেসে উঠল। এই আবার নতুন কি? হরিপদ এবার আর হাসল না, কারণ বাইরে থেকে যে শব্দটা আসবে সেটা বাইরে থেকে আসবে না। কথাটা বলে হরিপদ উঠে চলে গেল। অমল অনেকক্ষণ বসে রইল, তারপর নিজেই হেসে মাথা নাড়ল। যত সব। সেই রাতে বাড়ি ফিরে অমলের কথাটা আবার মনে পড়ল। হরিপদকে প্রমাণ করে দিতে হবে। এই জেদেই সে দক্ষিণের ঘরের সামনে গিয়ে দাঁড়াল। জানলার পাল্লায় হাত রাখতেই কাঠটা ঠান্ডা মনে হল। অনেকদিন বন্ধ থাকার কারণে ছিটকিনিটা শক্ত হয়ে গিয়েছিল। জোরে টান দিতেই ক্যাচ, জানলাটা খুলে গেল। অমল বাইরে তাকালো। সামনে সেই পানা পুকুরের দোবা। চাঁদের আলোতে জলটা কালচে দেখাচ্ছে। পিছনে বাঁশ ঝাড়, আর একটু দূরে একটা পুরনো তাল গাছ। সবই স্বাভাবিক, কোনো ভূত নেই, কোনো অদ্ভুত ছায়া নেই। অমল কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হেসে ফেলল। এই তাহলে সেই ভূত। জানলাটা বন্ধ করে সে জানলার পাশ থেকে সরে এসে বিছানার পাশে রাখা টেবিলটার কাছে গেল। একটা বই খুলল। দু এক পাতা পড়েছে, ঠিক তখনই ঠক। অমলের চোখ বই থেকে উঠে গেল। সে চুপ করে রইল। কয়েক সেকেন্ড পর আবার ঠক ঠক। শব্দটা দক্ষিণের জানলা থেকেই এসেছে। অমল কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর উঠে গেল। অমল নিজেকে বোঝানোর মতো কোনো পোকা টোকা হবে। জানলার কাছে গিয়ে কান পাতল। কিছু নেই। পুরনো কাঠের পাল্লাটা খুলে বাইরে তাকালো। দোবা, বাঁশ ছাড়, দূরে তাল গাছ, সবই আগের মতো। অমল একটু বিরক্ত হয়ে নাক সিটকাল। ধুর, কি সব যে চিন্তা করছি পাগলের মতো। জানলা বন্ধ করে এসে জানলার পাশ থেকে সরে এসে বিছানার পাশে রাখা টেবিলটার কাছে বসল। আবার বইয়ের পাতায় মন বসানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই পারল না। কারণ তার মনে হচ্ছিল কেউ যেন জানলার ওপাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকালেই নেই। অমল নিজেকে জোর করে বোঝালো মনের ভুল। তারপর ঠিক তখনই জানলার পাল্লায় এবার যেন কেউ সজোরে আঘাত করল। অমল চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল। কে? কোনো উত্তর নেই। আবার। এবার অমল আর বসে থাকতে পারল না। দ্রুত গিয়ে জানলার ছিটকিনি খুলে পুরনো কাঠের পাল্লাটা পুরোটা খুলে দিল। বাইরে কেউ নেই। দোবার কালো জল, বাঁশ ছাড়, দূরে তাল গাছ। অমল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপরে তার চোখ আটকে গেল পুকুরের জলের দিকে। জলের ওপর গোল গোল ঢেউ উঠছে। কেউ যেন মাঝখানে দাঁড়িয়ে জল নাড়ছে। অমল তাকিয়ে রইল। ঢেউগুলো ধীরে ধীরে বড় হতে লাগল, তারপর থেমে গেল। সবকিছু আবার নিস্তব্ধ। অমল নিজেকেই বোঝালো সে বড় কোনো মাছ হবে,
ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ এলো। ছপ। অমল ঘুরে তাকালো। ঘরের ভেতর কেউ নেই। তার বুকের ভেতরটা কেমন করে উঠল। ধীরে ধীরে আবার বাইরে তাকালো, এবার তাল গাছটার দিকে। প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর তাল গাছটার নিচে সাদা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অমল স্থির হয়ে গেল। সাদা কাপড়, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, মুখ দেখা যাচ্ছে না, অবয়বটা নড়ছে না। অমল চোখ কুঁচকে তাকিয়ে রইল। কে ওখানে? সাদা অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল। ঘোমটা এখনো মুখ ঢেকে রেখেছে। তারপর সে হাঁটতে শুরু করল, কিন্তু সামনে নয়, তাল গাছটাকে ঘিরে। একবার, দুবার, তিনবার, ধীরে ধীরে গোল হয়ে ঘুরছে। অমল বুঝতে পারছে না কেন তার পা দুটো নড়ছে না। সাদা কাপড়টা বাতাসে দুলছে, কিন্তু আশেপাশের গাছের একটা পাতাও নড়ছে না। অমলের গলা শুকিয়ে গেল। অমল জানলার পাল্লাটা বন্ধ করতে গেল। ঠিক তখনই সাদা অবয়বটা থেমে গেল। অমলও থেমে গেল। ঘোমটার আড়াল থেকে মুখটা ধীরে ধীরে তার দিকে ঘুরল। তারপর অবয়বটা হাত তুলল, একটা আঙুল জানলার দিকে। অমলের বুকের ভেতর ধক করে উঠল। সে তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল, ছিটকিনি লাগালো। তারপর জানলার পাশ থেকে সরে এসে বিছানার পাশে রাখা টেবিলটার কাছে দাঁড়ালো। ঘর নিস্তব্ধ। অমল হাঁপাচ্ছে। নিজেকে বোঝানোর চেষ্টা করল, মানুষ মানুষই হবে। কিন্তু কথাটা নিজের কাছেই বিশ্বাসযোগ্য লাগল না। কারণ মানুষ হলে তালগাছটাকে ঘিরে এভাবে কেউ ঘুরছিল কেন? আর ঠিক তখনই জানলার ওপাশ থেকে একটা শব্দ এলো, ঠক। অমল চোখ তুলে তাকালো। আবার ঠক। এবার শব্দটা জানলার কাঠে নয়, ঘরের ভেতর থেকে। অমল ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। তার চোখ গিয়ে পড়ল দেওয়ালে ঝোলানো পুরনো আয়নাটার দিকে। এক মুহূর্তের জন্য নিজের মুখটাই দেখল সে। তারপর আয়নায় চোখ পড়তেই অমল থমকে গেল। আয়নায় দক্ষিণের জানলাটা দেখা যাচ্ছে। জানলাটা বন্ধ, কিন্তু তার ওপাশে সেই সাদা কাপড় পরা অবয়বটা দাঁড়িয়ে আছে। অমল আয়নার দিকে তাকিয়েই রইল। তারপর ধীরে ধীরে বুঝতে পারল বাস্তবে সে জানলাটা বন্ধ করে দিয়েছে, কিন্তু আয়নার মধ্যে জানলাটা যেন এখনো খোলা। আর সেই অবয়বটা জানলার বাইরে দাঁড়িয়ে নেই, সে যেন জানলার একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। না! অমল চোখ বন্ধ করে ফেলল। কয়েক মুহূর্ত কোনো শব্দ নেই। তারপর তার একেবারে কানের কাছে কেউ ফিসফিস করে বলল, জানলাটা তো তুই খুলেছিলি। অমল চোখ খুলল। ঘর ফাঁকা, দক্ষিণের জানলা বন্ধ, আয়নাটাও স্থির। কিন্তু দক্ষিণের জানলার কাঠের গায়ে ভেতরের দিক থেকে 4টে ভেজা আঙুলের ছাপ। অমল সেদিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বুঝতে পারল যে জিনিসটাকে সে বাইরে দেখেছিল সেটা বাইরে ছিল না। সেই রাতের পর দক্ষিণের জানলাটা আর কোনোদিন খোলা হয়নি। অমল ঘোষও আর কোনোদিন কাউকে বলেনি যে সে ভূত দেখেছে। শুধু বাড়ির দক্ষিণের ঘরটা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছিল। অনেক বছর পরে বাড়িটা ভেঙে ফেলার সময় মিস্ত্রিরা দক্ষিণের দেওয়াল ভাঙতে গিয়ে একটা অদ্ভুত জিনিস পেয়েছিল। জানলার কাঠের ভেতরের দিকে বহু বছর পুরনো আঁচড়ের দাগ, 4টে আঙুলের মতো। আর তার ঠিক নিচে কাঁপা হাতে খোদাই করা একটা বাক্য, কি রে, ভূত মানিস না?